মেজারমেন্টের ব্যবহারটা দেখেন। এটা হচ্ছে অন অফ বাটন, এটা চাপ দিলে আবার অফ হয়ে যাবে, এটা চাপ দিলে অন হবে। এখন আমরা পরিমাপ করব কোনো কিছু। আগে দিলাম পাত্রটা, এই পাত্রর মাপটা আমি মাইনাস করব। মাইনাস করতে গেলে আমাকে টেয়ার চাপ দিতে হবে, টেয়ার চাপ দিলে মাইনাস হয়ে যাবে। এখন পরিমাপটা করতে হবে কি আমাদের, ডিম। প্রথমে আমাদের দরকার কি, স্পঞ্জ কেকে আমাদের 6টা আইটেম প্রয়োজন। ফার্স্টে হচ্ছে ডিম। কেউ খাতা কলম যদি থাকে লিখতে পারেন, আর আমি রেসিপি দিয়ে দিব। চেষ্টা করবেন ডিম বড় বড় নেওয়ার, হ্যাঁ, বড় ডিম বাছাই করে নিয়ে আসবেন কেকের জন্য। আমার এখানে ডিম হয়েছে কত, 106 গ্রাম। আমাদের স্পঞ্জ কেকের বেস তৈরি করতে ডিম যা লাগে তার অর্ধেক লাগবে চিনি, অর্ধেক লাগবে ময়দা আর কর্নফ্লাওয়ার। এখানে 106 গ্রাম হয়েছে, আমি এটাকে 100 গ্রাম ধরছি, একটু ডিম বেশি হলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটাকে আমি 100 গ্রাম ধরছি। 100 গ্রাম যদি ধরি তাহলে আমাদের চিনি পরিমাপটা আসছে কত, 50 গ্রাম। মনে রাখতে হবে, হ্যাঁ, কাজ করতে করতে মনে রাখতে হবে 100 গ্রাম যদি ডিমের পরিমাপ হয় তাহলে চিনি তার অর্ধেক হবে, চিনি আর ময়দা তার অর্ধেক হবে। 100 গ্রাম ডিম, যার জন্য 50 গ্রাম চিনি নিচ্ছি। ডিম আপনি প্রয়োজন পড়লে একটু কম বেশি 5 গ্রাম 10 গ্রাম কম বেশি নিতে পারেন, কিন্তু আটা ময়দা নেওয়া যাবে না, তাহলে আপনার কেক শক্ত হয়ে যাবে। এটা গেল চিনি। এবার নিব আমরা ময়দা আর কর্নফ্লাওয়ার, সাথে বেকিং পাউডার। আচ্ছা, ময়দা নিব আমরা 50 গ্রাম। 100 গ্রাম ডিমের জন্য 50 গ্রাম চিনি নিচ্ছি, ময়দা নিব 40 গ্রাম। কর্নফ্লাওয়ার নিব। এখানে কেকের জিনিস ব্যবহারের জন্য আপনারা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন, কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের প্রয়োজন নাই, কারণ নির্দিষ্ট ব্র্যান্ড ফলো করতে গেলে কেকের প্রাইস বেশি হয়ে যাবে, বেশি দামে সেল করতে পারবেন না। টোটাল হলো 50 গ্রাম। 50 গ্রাম চিনি, 50 গ্রাম ময়দা আর কর্নফ্লাওয়ার। এখন 50 গ্রাম ময়দার জন্য আমরা নিব 3 গ্রাম, মানে হিসেবে আছে হাফ চা চামচ। আমরা জানি 1 চা চামচ মানে 5 গ্রাম, সেক্ষেত্রে আমরা হাফ চা চামচ নিব। হাফ চা চামচটার মেজারমেন্ট স্কেলে আসবে না, সেক্ষেত্রে এখানে 3 গ্রাম ধরে নিব, তাহলে টোটাল হবে 53 গ্রাম। এটা দিচ্ছি বেকিং পাউডার 3 গ্রাম, ঠিক আছে, হয়ে গেছে। যাই হোক, আমাদের মাপার কাজ শেষ হয়ে গেছে। এখন থাকলো কি, আমি কয়টা আইটেম দিলাম, ডিম, চিনি, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার। শুকনো উপকরণ গেল কয়টা, 3টা। এখন লাগবে আমাদের ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমরা যখন কাজ করব তখন ভ্যানিলা এসেন্সটা নিব। তাহলে আমাদের 6টা হলো। আজকে আমরা আপনাদের দেখাবো ডিমের সাদা অংশ দিয়ে আগে ডিম ফোম করব। কুসুম উঠাই দিব, খুব সতর্কতার সাথে উঠাতে হবে যেন 1 ফোঁটা কুসুম না থাকে। কুসুমের কিছু অংশ যদি পড়ে যায় তাহলে ফোম করতে অনেক সময় লাগে। সময় বাঁচানোর জন্য আমরা ডিমের সাদা অংশ দিয়ে আগে ফোম বানাবো। আপু ভালো আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপু আপনার এখান থেকে একটু মুট করে রাখেন, তাহলে আমার কথা সবাই খুব সুন্দরভাবে শুনতে পাবে। আপনাদের সাথে আমি লাস্টে যখন কথা বলবো তখন আনমুট করে সবাই কথা বলবেন আমার সাথে, হ্যাঁ। এখন একটু মুট করে রাখেন যেন ওই পাশে সাউন্ড না আসে, হ্যাঁ। আচ্ছা, আমাদের কেকের জিনিসপত্র তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগে আর দৈনন্দিন ব্যবহারে যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু টোটালি আলাদা, হ্যাঁ। এটা হচ্ছে হ্যান্ড বিটার, যেটা দিয়ে ডিম ফোম করতে হয়, ডিম বিট করতে হয়, ক্রিম বিট করতে হয়, আর এটা বলে বিটার স্ট্যান্ড। এটা বিভিন্ন প্রাইসে পাওয়া যায়, 650 থেকে শুরু আছে। আপনি যত দামিটা নিয়ে পারেন, যত ভালোটা নেবেন তত ভালো,
ততদিন ইউজ করতে পারবেন। আর যদি ফার্স্ট টাইম কেউ বিজনেস শুরু করতে চান তাহলে মনে করেন অল্প টাকা দিয়ে মিয়াকোর জিনিস কিনবেন, তাহলে বেস্ট হবে, তাহলে লং লাস্টিং হবে। আর ওই যে 650 যে প্রোডাক্ট আছে ওটা বেশি দিন যায় না, ওটা নষ্ট হয়ে যায়। এবার দেখেন আমি কিভাবে বিট করি, আমার হাতটা ফলো করবেন আপনারা। হ্যাঁ, দেখেন এটা ডিমের সাদা অংশ যদি প্রথমে আমরা ফোম করে নেই তাহলে অনেক সময় কম লাগে, আর যদি ডিমের সাদা অংশ আর কুসুম একসাথে করি তাহলে সময় অনেক বেশি লাগে। ওইভাবে যে হবে না এমন কিছু না, হবে, কিন্তু সময় বেশি লাগবে, আমাদের সময় বাঁচাতে হবে। তাহলে আমি বিট শুরু করলাম। দেখেন পানিগুলো কিন্তু সব ফেনা হয়ে গেছে, এখানে কিন্তু কোনো পানি নাই। এই অবস্থাতেই আমি চিনি দিব। চিনি দিছি 50 গ্রাম, 100 গ্রাম ডিমের জন্য 50 গ্রাম চিনি। এই 50 গ্রাম চিনিকে আমি 3 বারে দিব, অল্প অল্প করে, যেন চিনিগুলো সুন্দর করে বিট হয়ে যায়। আর চিনি দেওয়ার পরে এটাকে ঢেকে দিব, ঢেকে দিলে চিনি ছিটা যাবে না। হ্যাঁ, আর আমি তখন কিন্তু ব্যাকা করে করছিলাম, এখন কিন্তু আমি সোজা করে করব, যেন চিনিগুলো চাপ লেগে গলে যায়। চিনি থাকলে একটা অন্য রকমের শব্দ হয়, চিনি কিন্তু নাই। যত সুন্দরভাবে আলতোভাবে কাজ করবেন তত পারফেক্ট কেক হবে। আমাদের যখন চিনি বিট করা হয়ে যাবে, দেখেন এখানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে চিনি নাই, দেখা যাচ্ছে। কোনো চিনির দলা যদি থাকতো তাহলে আস্তে আস্তে ফুটে উঠতো। যখন বেশি বিট করা যাবে না, আবার ফোমটা একদম দাবাই দেওয়া যাবে না। এটা কিন্তু একটা পারফেক্ট ফোম হয়েছে। এই রকম ফোম যদি থাকে তাহলে আপনার কেক নষ্ট হবে না। কুসুমটা দিয়ে আমরা সামান্য বিট করব, কুসুম দিয়ে বেশি বিট করা যাবে না। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, এই যে ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স যদি না হয় তাহলে এটা 140 টাকা পড়বে, এখানে হাফ কেজি থাকে। কেকের মধ্যে ভ্যানিলা এসেন্সটা সর্বনিম্ন, মানে একদম সর্বনিম্ন কেকের দাম, যেটা আমি সেল দিই 650 টাকা করে ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা কেক। আচ্ছা, এখানে আমাদের হাফ চা চামচ মতো দিতে হবে। বেকিং পাউডার দিছি হাফ চা চামচ, এটাও দিব হাফ চা চামচ মতো। এটা আমি আন্দাজ করে দিয়ে দিছি হাফ চা চামচ, আপনারাও এভাবে আন্দাজ করে দিবেন। আর এটা তো আর মেজারমেন্ট স্কেলে মাপ দেওয়া সম্ভব না। 3 গ্রাম মতো আমি আন্দাজ করে দিয়ে দিছি। ভ্যানিলা এসেন্স দিয়ে একটু মিক্স করে নেব। এই মিক্সিংটা একটু নিয়ে দেখেন তো কি আসছে পোকা, এটা নিয়ে সেটা কোনে, এই যে এটাকে আর বেশি বিট করা যাবে না, বিট করলে কিন্তু ফোম নষ্ট হয়ে যাবে।
যখন দেখবেন এরকম উঠায় দেখবেন কিছু সময় স্টে করতেছে, তারপরে অফ হচ্ছে, মিশে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার ফোম হয়ে গেছে। আর অতিরিক্ত করতে গেলে কেক হার্ড হয়ে যাবে। আচ্ছা, শুকনো উপকরণগুলো যে আমরা মেপে রাখছিলাম, এটাকে ফার্স্ট টাইম আমরা চেলে নিব। এটাকে 2 বার যদি চেলে দেওয়া হয় তাহলে সুন্দর মিক্সড হবে, সব দিকে সমানভাবে যাবে। একবার চালাও, একবারে দিয়ে দেওয়া যাবে না, সামান্য সামান্য করে দিয়ে মিক্স করতে হবে। এখন দেখেন আমি কিন্তু এতক্ষণ বিটার ইউজ করছি, এখনো বিটার ইউজ করব, কিন্তু ইলেকট্রিক ছাড়া। ইলেকট্রিক দিয়ে যদি এক বিট করি তাহলে এই ফোমটা কিন্তু বসে যাবে। আমরা বানাচ্ছি স্পঞ্জ কেক, স্পঞ্জ কেক যদি ফোম বসে যায় তাহলে সেই কেক শক্ত হয়ে যাবে। আপু ওই 1 পাউন্ডের ডিশে বেকিং পেপারটা বিছান, কেটে নেন। বুঝতে পারছেন আমার কথা? স্পঞ্জ কেকটা হবে একদম স্পঞ্জি সফট। এরপর এটা কো 1 পাউন্ড হলো ওইটা এই গোলটা, এটাই তো, হ্যাঁ ওটা বেকিং পেপারের মতো, ঠিক আছে? আমার কাছে এই প্রসেসটা একদম ইজি লাগে। সবাই এভাবে দেয় না, অন্যভাবে দেয়, আপনারাও হয়তো বা ইউটিউবে অন্যভাবেই দেখছেন, কিন্তু আমার কাছে এই প্রসেসটা একদম ইজি লাগে, খুব সুন্দরভাবে খুব দ্রুত মিক্সড হয়ে যায়, এজন্য আমি এইভাবে করি। একদম আলতোভাবে মিক্স করতেছি যেন ভিতরে কোনো লাঞ্চ না থাকে, সুন্দর করে যেন মিক্স হয়ে যায়। এভাবে মিক্স করলে ফোমও বসবে না, আর আপনার খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে ময়দাগুলা। আপনার পেন্সিল কোনে? এই যে আচ্ছা, আপনারা দেখছেন আমি কিন্তু হ্যান্ড বিটার সব এক পাশ দিয়েই ঘোরাচ্ছি, আমি কিন্তু একবার এই পাশ একবার এই পাশ যাচ্ছি না। যখন আমরা ডিমের ফোম করব খুব সতর্কতার সাথে কাজ করব, যে কোনো এক পাশে আমাদের বিট করতে হবে। এখন এক একজনের কাছে এক একভাবে ইজি হয়, আমার কাছে এই ডান দিকে ঘোরানোটা ইজি হয়, কারোর কাছে হয়তো বা বাম দিকে ঘোরানোটা ইজি হবে, কিন্তু যে যেভাবেই ঘোরান না কেন অবশ্যই কিন্তু একদিকে ঘোরাতে হবে। আমাকে কাটতে হবে। আমাদের মিক্স করা শেষ। শক্ত করে দেবো। কেক বসানোর জন্য ওভেন করেন বা চুলাতে করেন, যেটাতেই করেন না কেন সব সময়ের জন্য 10 মিনিট আগে থেকে প্রি হিট দিয়ে রাখতে হবে। হ্যাঁ আপু স্প্যাচুলা। আচ্ছা এটা দেখেন, এটাকে যেটা আমরা বাংলা ভাষায় বলি খুন্তি, কিন্তু এখানে এটা খুন্তি না, এটা হচ্ছে স্প্যাচুলা। এটা খুব সফট একটা রাবারের চামচ, যেটা দিয়ে খুব সুন্দরভাবে চারপাশ থেকে পরিষ্কার করে সব জিনিস উঠে আসে। এই যে আমাদের কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা বিট করি নাই ততক্ষণ পর্যন্ত এক একটা জিনিস এক এক রকম ছিল, যখন বিট করা শেষ সবকিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু এটা হয়ে গেছে কেকের ব্যাটার বা বেস। আচ্ছা এবার দেখেন, এটা হচ্ছে বেকিং পেপার। দেখি পেপারটা কই আছে, এই যে এটা হলো বেকিং পেপার। এই পেপারটা আমরা হচ্ছে কেক বেক করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আমি এই পেপারের উপরে এটাকে রাখছি, রেখে পেন্সিল দিয়ে এই যে নিচ থেকে দাগ দিছি, দিয়ে নিয়ে সুন্দর করে কেটে নিছি। নিচের থেকে দাগ দিতে হবে, যদি আমি উপর থেকে দাগ দিই তাহলে কিন্তু বাড়তি আসবে, কারণ কি দেখেন এই জিনিসটা একটু বাড়তি না, তাহলে আমাকে নিতে হবে কি এই জিনিসটার মাপ নিতে হবে। বেকিং পেপার যদি আমরা দেই তাহলে খুব সুন্দরভাবে কেকটা উঠে আসবে।
আমাদের কেক নিয়ে কোনো সমস্যা হবে না, কেকটা খুব ইজিলি ভাবে সাইড থেকে ছাড়া দিলে বের হয়ে আসবে। এটা হচ্ছে বেকিং পেপার। বেকিং পেপার এই মাপে কাটছি, কেটে নিয়ে এই যে এখন এটা দিয়ে দিব, দিয়ে এর উপরে কেক দিয়ে দিব। অনেকে তেল ব্রাশ করে, এ করে, ও করে, কোনো কিছুর প্রয়োজন নাই। আপনার বাসায় বেকিং পেপার নাই তাই বলে কি আপনি নিচে কিছু দিবেন না? দিলে কেকটা ইজি ভাবে চলে আসবে। আপনি বাসায় বাচ্চার পড়ার খাতা আছে না, সেই খাতাও দিয়ে দিতে পারেন, বইয়ের কাগজ আছে সেই বইয়ের কাগজ দিয়েও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বেকিং পেপারই কিন্তু হবে একদম স্পেশাল ভাবে তা কিন্তু না। আচ্ছা, আমাদের 1 পাউন্ড কেকের ওজন হচ্ছে 475 গ্রাম। এটা ক্রিম, কেকের বেস সবকিছু মিলে। ঠিক আছে, এখন আমরা তো কেকের বেস তৈরি করছি। 1 পাউন্ড কেকের ওজন যদি 475 গ্রাম হয় তাহলে কেকের বেস অবশ্যই 230 থেকে 240 গ্রাম বা 20 গ্রাম হতে হবে। 20 থেকে 40 গ্রাম হলে হচ্ছে। এখন যখনই কাজ করব আমাদের কিন্তু সম্পূর্ণ জিনিস মেপে মেপে কাজ করতে হবে। হোমমেড কেক কিন্তু অলওয়েজ বেশি হয়ে যায়, কখনো আপনি কম দিতে পারবেন। আপনি যতই চেষ্টা করেন পাই টু পাই মাপ নিয়ে কাজ করেন না কেন, তারপরেও আপনার বেশি হয়ে যাবে। এখন আমি ব্যাটারটা রেডি করছি, এই ব্যাটারটা কতটুকু হয়েছে এটা একটু মাপবো। 1 পাউন্ড কেকের জন্য আমরা বেস নেই 220 থেকে 240 গ্রাম। এখানে আমার কতটুকু আছে আমি সেটা একটু দেখবো। আচ্ছা, আমি ডিম বড় নেওয়ার কথা কেন বললাম বুঝতে পারছেন এবার? ডিম যত বড় নেবেন আপনার কেকের বেস তত বেশি আসবে। আমাদের ডিমগুলো একটু ছোট ছোট মিডিয়াম সাইজ হয়ে গেছে, যার জন্য আমাদের কেকের বেস কিন্তু ছোট হয়ে গেছে। 200 গ্রাম আসে, তাহলে আমার এখানে ঘাটতি আছে কত? এখনো 200 থেকে 20 থেকে 40 গ্রাম মতো ঘাটতি আছে। তাহলে এখানে যে 201 গ্রাম হয়েছে, আমাদের 475 গ্রাম করতে গেলে এখনো দরকার 275 গ্রাম। তাহলে এই 275 গ্রাম আমি পূরণ করবো কিভাবে? যখন আমরা ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেশন করব তখন ক্রিম আর টপার, সুগার বল, সুগার সিরাপ এগুলো দিয়ে আমাদের কেক কিন্তু 475 থেকেও বেশি চলে আসবে। এখন এটাকে আমরা সমান করে নেব। উপর থেকে যদি সমান থাকে তাহলে খুব সুন্দরভাবে আসবে। এটাকে আমরা ট্যাপ ট্যাপ করব, ট্যাপ করে নিব। আচ্ছা, এবার বলি, আমার বাসায় ওভেন আছে যার জন্য আমি ওভেনে আপনাদেরকে শেখাচ্ছি। যার বাসায় ওভেন নাই সে যখন প্রাথমিক পর্যায়ে কেক বানাতে যাবে তখন সে কিভাবে বানাবে? সে তো তখন অবশ্যই গ্যাসের চুলাতে বানাবে, তাই না? এখন গ্যাসের চুলাতে বানাইতে গেলে যে কোনো একটা অ্যাডজাস্টেবল ঢাকনা থাকতে হবে, ওই রকম পাতিল নিতে হবে। নিয়ে স্টিলের স্ট্যান্ড আছে যেটাতে আমরা পাতিল রাখি, সেই স্টিলের স্ট্যান্ড, এই যে স্ট্যান্ড, আমার বাসায় ননস্টিকের পাতিল আছে যার জন্য আমি ননস্টিকটা ইউজ করি। এই যে এইভাবে থাকবে। এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দেব এইভাবে করে। আর যার ঘরে এইটা নাই সে যে কোনো ঢাকনা, ভারী ঢাকনা সহ, মনে করেন আমি বলতেছি এটা যে আপনার পাতিল থাকবে, পাতিলের সাথে অ্যাডজাস্ট থাকবে ঢাকনাটা। যেমন মনে করেন ঢাকনা ছোট হয়ে গেল আবার ঢাকনা অনেক বড় হয়ে গেল, এমনটা না। হ্যাঁ, পাতিলের সাথে মাপ অনুযায়ী একটা ঢাকনা থাকবে, এমন জিনিস দিয়ে